রুদ্র চালাকি ধরে ফেলে অংশুকে বাঁচাতে ছুটে গেল রোহিত আর ফুলকি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে রোহিতের স্টোরে পুজোর আয়োজন করেছে। সেখানে জেঠুমণি হৈমন্তীকে রোহিতের দেওয়া শাড়ি পরিয়ে সেই পুজোতে নিয়ে যায়, যা দেখে রোহিত খুব খুশি হয়ে যায়। তারপরেই মাস্টার মশাই রোহিতের খুশি দেখে খুব খুশি হয়। তখন মাস্টার মশাই মনে মনে ভাবতে থাকে যে হৈমন্তীকে কিভাবে উনি রাজি করিয়েছিলেন এই শাড়িটা পরতে। তখন নিজের অনুরোধ করে সেই শাড়িটা পরিয়ে আনে জেঠিমণিকে। তারপরে অরুণা রোহিতকে বলতে থাকে, দেখেছিস তো জেঠিমাও আজকে এসেছে এই পুজোতে আর তোর শাড়ি পরে। তখনই রোহিত হাসতে থাকে আর বলতে থাকে, মা, জেঠুমণি তো আমাকে খুব ভালোবাসে, তাই এই সবকিছুর পেছনে জেঠুমণিরই হাত রয়েছে, সেটা আমি জানি। জেঠুমণি বুঝিয়ে শুনিয়ে তারপরেই জেঠিমাকে এই শাড়িটা পরতে বাধ্য করেছে, সেটা আমি জানি। তারপরে দেখা যাবে ফুলকি আর পারমিতা খুব হাসতে থাকে, খুশি হয়ে যায়। ধানুও বলতে থাকে, দেখেছো ফুলকি, দা ভাই কতটা খুশি হয়েছে। তখন ফুলকি বলতে থাকে, ঠিক বলেছো। তারপরে দেখা যাবে পুজোর আয়োজন করা হচ্ছে। ওইদিকে লাবুকে রুদ্র ফোন করে বলে দেয় ও আসতে পারবে না। তখনই লাবু পুজোর এখানে এসে বলতে থাকে, আসলে রুদ্র আসতে পারবে না, এখন ওর কাজ পড়ে গেছে, তাই পুজো শুরু করতে বলেছে। তারপরে দেখা যাবে পুজো শুরু হয়ে যায়। আর ওইদিকে অংশুমানকে পারমিতা ফোন করে বলতে থাকে যে তুমি এখনো আসলে না, পুজো তো শুরু হয়ে যাচ্ছে। তখনই অংশু বলতে থাকে, আসলে অনেক কাজ পেন্ডিং ছিল তো তাই একটু দেরি হয়ে গেল। তখনই পারমিতা বলতে থাকে, ফুলকি জানলে কিন্তু খুব রেগে যাবে, তুমি কিন্তু শিখিতে চলে এসো। তখনই অংশু বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি আসছি। এই বলে পড়ে রেখে দিলে অংশু মনে মনে বলতে থাকে, ইস, এই রাগটা যদি পারমিতা করতো তাহলে যে কি ভালো হতো, কিন্তু সেটা তো হওয়ার নয়, সেটা আমি জানি। ঠিক তখনই অংশুর ফোনে একটা ফোন আসে আর কেউ একটা উড়োভাবে ফোন করে বলতে থাকে, আপনি রাজাবাবুর খোঁজ চান তো মোহনাপুরার জেলেপাড়া বস্তিতে চলে আসুন, সেখানে রাজাবাবুর বড় একটা খোঁজ পাবেন আপনি। যা শুনে অংশু অবাক হয়ে যায়। তখন বলতে থাকে, কার কথা বলছেন আপনি, আপনি কে? তখনই লোকটা ফোনটা রেখে দেয়। আর এইদিকে অংশু মনে মনে ভাবতে থাকে, রাজাবাবুর কথা বললো না, রাজাবাবুর খোঁজ করছি সেটা জানলো কি করে? আর এটা তো আমার ইনফরমার নয়, তাহলে কে ফোন করেছিল? কোনো ট্র্যাপে ফেলার চেষ্টা করলো না তো আমাকে? এটা দেখতে হবে যে কে ফোন করেছিল। এইভাবে অংশু চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে রুদ্রকে তেওয়ারি গিয়ে বলতে থাকে, স্যার, টোপটা ফেলেছি, মনে হচ্ছে টোপটা খাবে, তাই প্রথম স্টেপটা আমাদের হয়ে গেছে কিন্তু। তখনই রুদ্র বলতে থাকে, ঠিক বলেছো, প্রথম স্টেপটা যখন আমরা এগিয়ে গেছি, পরের গুলোও কিন্তু আমাদেরকে কনফার্ম করতে হবে, ঠিক আছে? তখনই তেওয়ারি বলতে থাকে, ঠিক আছে স্যার। তারপরে তেওয়ারিকে রুদ্র বলতে থাকে, তেওয়ারি, তোমার তো অনেক ইচ্ছে ছিল না রাজাবাবুকে দেখার, রাজাবাবুকে তুমি জানো? তখন তেওয়ারি বলে, রাজাবাবুকে সেটা তো আমি জানি না, কিন্তু এটা জানি যে এই এলাকার মধ্যে সবচেয়ে অস্ত্র ব্যবসায়ীর মধ্যে রাজাবাবু একজন, আর তার মধ্যে প্রফিটও আপনার কাছে আসে, আমি সেটাও জানি, আপনার পরিচিত সেটাও জানি আমি। তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ, কিন্তু রাজাবাবুটা কে সেটা তো জানো না, তাই আজকে জানবে তুমি রাজাবাবুকে, আজকে দেখে নাও তাহলে। এই বলে রুদ্র তেওয়ারির সামনে গিয়ে দাঁড়ায়। তারপরে রুদ্রকে দেখে তেওয়ারি পুরো অবাক হয়ে যায় আর বলে, কি বলছেন দাদা? তখনই রুদ্র বলতে থাকে, হ্যাঁ, আমি সেই রাজাবাবু, আজকে তোমাকে আমি বললাম, ঠিক আছে? তুমি একমাত্র ব্যক্তি যে কিনা জানো। হ্যাঁ, আরেকজন জানে, তার নাম বললাম না। আর এখন অংশুমান সেনগুপ্ত অনেকটা রাজাবাবুর দিকে পৌঁছে গেছে। ও এতটা খবর কি করে পেলো সেটাই তো বুঝতে পারছি না, তাই ওকে সরিয়ে দিতে হবে। এই বলার পর তেওয়ারি বলতে থাকে, বুঝতে পেরেছি দাদা। তখনই অংশু বলতে থাকে, এখন শুধু ওই জায়গায় যাওয়ার পালা, তারপরে যে কাজটা করতে হবে সেটা কিন্তু করে ফেলতে হবে, লোকদের কিন্তু বলে রাখবে, ঠিক আছে? তখনই বলতে থাকে তেওয়ারি, আচ্ছা ঠিক আছে দাদা। অন্যদিকে দেখা যাবে হৈমন্তী পুজোর মাঝখানে কাবেরীকে বলতে থাকে, কাবেরী, আমার আর ভালো লাগছে না, নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছে তথার উপর আমি অবিচার করছি, তথার মৃত্যুর জন্য যারা দায়ী তাদের সাথে মিলে আমি পুজো দিচ্ছি, না না, আমি আর সহ্য করতে পারছি না, আমাকে এখন যেতে দাও তো। এই বলেই হৈমন্তী ওখান থেকে চলে যায় আর কাবেরীও পিছু পিছু চলে যায়, যা দেখে রোহিত সহ সবাই চমকে যায়। তখন মাস্টারমশাই বলতে থাকে, রোহিত, তুই পুজোটা শুরু কর, ঠিক আছে? এই এখনই আরতি করা হবে, তুই একদম চিন্তা করিস না, আমি দেখছি তো জেঠিমার কি হয়েছে। এই বলে মাস্টার মশাই ওখান থেকে চলে যায়। তারপরে রোহিত মন খারাপ করে থাকে। তখন ফুলকি এসে দেখে প্রদীপ নিয়ে তাড়াতাড়ি করে আসে আর এসে বলতে থাকে, ঠাকুর মশাই, পুজোটা শুরু করুন তো। তারপরে ফুলকি বসে। তখন রোহিত অবাক হয়ে ফুলকির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, যেটা দেখতে পায় তমাল আর পিয়াল। তারপরে তমাল আর পিয়ালও এটা দেখে রোহিতের দিকে তাকিয়ে থাকে। রোহিত মনে মনে ভাবতে থাকে, মেয়েটার এলাম আছে বলতে হবে, ও আসা মাত্রই সবকিছু যেন অন্যরকম হয়ে গেল, ওকে দিন দিন কি বলবো আমি ভাবতেই পারি না, ও সবকিছু যেন পরিবর্তন করে দিতে পারে। তখনই তমাল রোহিতকে বলতে থাকে, কিরে তা ভাই, তুই ফুলকিকে দেখছিস? তখনই রোহিত বলতে থাকে, তোরা মার না খেয়ে শান্তি হবি না, তাই না? তখনই ওরা ভয় পেয়ে ওখান থেকে সরে যায়। তারপরে দেখা যাবে পুজো প্রায় শেষ পর্যায়ে। তখনই সেখানে অংশুমান চলে আসে আর অংশুমান আসলেই ফুলকি বলতে থাকে, দা ভাই, তুমি এতক্ষণে এসেছো, এখন তো পুজো শেষই হয়ে যেত। তখনই অংশু বলতে থাকে, ফুলকি, আমার যে অনেক কাজ ছিল, তাই কাজগুলো শেষ করে তারপরে তো আসতে হলো, বলো, বাড়িতে গিয়েছি, তারপরে ড্রেসটা পাল্টে তখন আসলাম। তখনই পারমিতা বলতে থাকে, আসলে তার কোনো কাজই ছিল না, শুধু শুধু থানায় গিয়ে বসেছিল। যা শুনে সবাই অবাক হয়ে যায় আর বলতে থাকে, লাবু, ছেলেটা মাত্র আসলো, তোমরা এত বকাবকি করো না তো।
আচ্ছা ঠিক আছে, ফুলকি পুজোর আরতি তাপটা দিয়ে দাও তো, আর প্রসাদটাও এনে দাও, ঠিক আছে। তখনই ফুলকি অংশুর কাছে এসে বলতে থাকে, দা ভাই রাজা বাবুর কোনো খবর আছে? তখনই অংশু বলতে থাকে, এখনো নেই খবর, কিন্তু খবর হয়ে যাবে, ঠিক আছে, তুমি এখন এগুলো বলো না তো, তুমি যাও প্রসাদটা নিয়ে আসো। তখনই ফুলকি প্রসাদ আনতে যায়। এদিকে রোহিত অংশুকে দেখে বলতে থাকে, আরে অংশুদা কখন এলে? আসলে পুজোর চাপে তোমাকে দেখিয়ে নি, তা তুমি এতক্ষণ কোথায় ছিলে? তখনই অংশু বলতে থাকে, আসলে রোহিত আমার কাজ ছিল, তাই কাজটা সেরে আসতে হলো। তখন রোহিত বলে, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখা যাবে ফুলকি প্রসাদ নিয়ে আসে, আর এসে ওরা কথা বলতে থাকে। তারপরে দেখা যাবে ফুলকি বলতে থাকে, আচ্ছা দাদা ভাই তোমার জন্য আমি প্রদীপের তাপটা নিয়ে আসছি। এই বলে প্রদীপগুলো অংশের সামনে আনতেই হঠাৎ করে দমকা হাওয়া এসে প্রদীপগুলো নিভে যাচ্ছিল। তখনই ফুলকি অবাক হয়ে যায় আর বলতে থাকে, কি হলো এটা? কিছু তো বুঝতে পারছি না, প্রদীপগুলো নিভে যাচ্ছে কেন এভাবে? তখনই পারমিতা এসে ধরে ফেলে, দুই হাত দিয়ে আগলে রাখে আর বলতে থাকে, প্রদীপগুলো এরকম নিভে যাচ্ছে কেন? আর ঘাবড়ে যায়। তখনই পিয়াল গিয়ে সাথে সাথে দরজাটা লাগিয়ে দেয়। তখন অংশু বলে, তোমরা কি করছো? কিছু হবে না তো, এগুলো নিচ্ছে না, শুধুমাত্র একটু দমকা হাওয়া এসেছিল। তখনই পারমিতা বলতে থাকে, না না, এটা তো অমঙ্গলের লক্ষণ। কেন এরকম অমঙ্গল হয়? আমার যে আর ভালো লাগছে না। কেন প্রদীপগুলো নিভে যাচ্ছিল? এমনিতে একবার গুলি খেয়েছিল, এখন আবার এরকম একটা অমঙ্গল। তখনই রোহিত বলতে থাকে, বৌদি কিচ্ছু হবে না, তুমি এত ঘাবড়ে যেও না তো, এত চিন্তা করো না, কিচ্ছু হবে না, আমরা আছি তো। তখনই ফুলকি বলতে থাকে, তুমি একদম চিন্তা করো না দিদি, দা ভাই কিছু হওয়ার আগে আমরা সবাই মিলে দা ভাইকে আগলে রাখবো, তুমি একদম চিন্তা করবে না। যা শুনে অংশু পুরো খুশি হয়ে যায়। তারপরে পারমিতাকে সেখান থেকে নিয়ে যায় লাবু, আর ওইদিকে ধানুও পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে পারমিতার কাণ্ড দেখে। তখন রোহিত বলতে থাকে, আসলে তথাদা মারা যাওয়ার আগে এরকম করে প্রদীপ নিভে গিয়েছিল, তাই বৌদি খুবই ঘাবড়ে যায় এসব ব্যাপারগুলোতে, আর বিপদের আশঙ্কা দেখতে পায়, তাই এরকম করেছে। তারপরে অংশ বলতে থাকে, না না কিছু হবে না, চিন্তা করো না। তখনই ধানু ফুলকিকে বলতে থাকে, আরে ফুলকি রেডি হতে হবে তো, পরিক্রমায় যেতে হবে না? আমি বাড়িতে গিয়ে সেজে গুজে তারপরে বের হবো, তুমি সাজবে তো? তখন ফুলকি বলে, হ্যাঁ হ্যাঁ আমিও সাজবো। এই বলে ফুলকি আর ধানু চলে যেতে লাগে। তখনই রোহিত অংশুকে বলতে থাকে, অংশুদা কি হয়েছে তোমার, তুমি এত অন্যমনস্ক কেন? তখন অংশু বলতে থাকে, না না কিছু হয়নি আমার, কি হবে? তখন রোহিত বলতে থাকে, আচ্ছা পরিক্রমায় যেতে হবে তো, তাহলে আমিও রেডি হয়ে আসছি, ঠিক আছে, তুমিও তো যাবে? তখন অংশু বলে, হ্যাঁ হ্যাঁ আমিও যাবো। তারপর রোহিত ওখান থেকে চলে গেলে অংশু মনে মনে ভাবতে থাকে, দেখি কি খবর আসে, আসলে কি রাজা বাবুর কোনো খবর পাওয়া যায় কিনা আজকে পরিক্রমায় কি ঘটবে সেটাই দেখবো। এই ভেবে অংশু মনে মনে সবটা ভাবতে থাকে। আর ওইদিকে ফুলকি বলতে থাকে মনে মনে, কি ব্যাপার, দাদা ভাইকে কেমন যেন অন্যমনস্ক মনে হচ্ছে না? তাহলে কি দাদা ভাই আমাদের কাছ থেকে কিছু লুকোচ্ছে? এই বলে অংশুকে এসে সবটা জিজ্ঞাসা করতে থাকে ফুলকি। তখনই অংশু বলতে থাকে, আসলে ফুলকি আমার কাছে একটা উড়ো ফোন এসেছিল, সে রাজা বাবুর কথা বলছিল আমাকে মোহনাপুরার সে জেলেপাড়ার বস্তিতে যেতে বললো, সেখানেই নাকি আমি রাজা বাবুর খবর জানবো। তাই আমি ভাবছি এটা কি ট্রাপ নাকি সত্যি কথা, সেই জন্য অপেক্ষা করছি সবটা জানার জন্য। তখন ফুলকি এই কথা শুনে অবাক হয়ে যায়। আর ওইদিকে অংশু আবার যখন খবর পায় তখনই মোহনাপুরার উদ্দেশ্যে ও রওনা হয়ে যায় পরিক্রমার ওখান থেকে। তখন ফুলকি রোহিতকে বলতে থাকে, স্যার এটা কোনো ট্র্যাপ না তো? দাদা ভাইকে ধরার জন্য এরকম একটা ভুয়া খবর, উড়ো খবর দিল না তো দাদা ভাইকে? আমার তো এখন খুব চিন্তা হচ্ছে, না হলে মোহনাপুরার সে বস্তিতে দাদা ভাই একা চলে গেল, এখন কোনো বিপদ হবে না তো? যা শুনে রোহিত পুরো চমকে যায়। তখন রোহিত অবাক হয়ে ফুলকির কথা শুনে বলতে থাকে, ফুলকি তুমি একদম ঠিক বলেছো, আমাদেরও এখনই ওখানে যাওয়া দরকার, অংশদার মনে হয় কোনো বিপদ হতে পারে। তারপরে রোহিত আর ফুলকি সেই মোহনাপুরার উদ্দেশ্যে রওনা করে। তো বন্ধুরা এবার কি রোহিত আর ফুলকি পারবে অংশকে বাঁচাতে? তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।